আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। স্যার, গাড়িতে থাকা মেয়েটার কি করা হবে? ওকে, ওকে বাকি মেয়েদের সাথে পাঠাওনি? স্যার, আপনি তো কোনো নির্দেশনা দেননি, তাই। সার্ভার ফোঁস করে শ্বাস নিয়ে বলে, আচ্ছা, আমরা যাওয়ার পথে ওকে পাঠিয়ে দেব। চলো এখন ক্যাম্পের দিকে। এর মাঝে সারোয়ার মেয়েটার দিকে একবারও খেয়াল করেনি, করার কথাও না। সে তো নিজের কাজের দিকে পূর্ণ ফোকাস রেখেছিল। তারা যাওয়ার পথে মেয়েটিকে পুলিশ স্টেশনে রেখে তারা চলে যাবে। রিদা তখনও অজ্ঞান অবস্থায় ছিল। প্রচন্ড স্ট্রেস থেকে সে জ্ঞান হারিয়েছিল। তাকেও প্রাথমিকভাবে বাকি মেয়েদের মতো মনে করে, হয়তো কোনোভাবে সুযোগ পেয়ে পালিয়ে এসেছিল। তাই তারা তাকে পুলিশের কাছে রেখে আসতে চায়। সেনা সদস্যদের একজন রিদাকে দু হাতে কোলে তুলে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে থাকে। সার্ভার তখন গাড়ির জানালায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎই চোখ মেলে অজ্ঞান রিদাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হয় সে ভুল দেখেছে। রিদাকে সে এখনো ভুলেনি। হৃদয় বোধ হয় তার দেখা প্রথম মেয়ে, যে সেনাবাহিনীর সদস্য পছন্দ করে না বলে তাকে বিয়েতে রিজেক্ট করেছিল। সারওয়ার দ্রুত গাড়ি থেকে নেমে হৃদার দিকে এগোয়। ভালোভাবে তাকিয়ে দেখে মেয়েটা হৃদয়। এই মেয়ে এখানে কি করছে? এখানে কি ঘুরতে এসেছিল নাকি কোথায় থাকছে এখন? এত প্রশ্ন মাথায় আসতেই সারওয়ার পুলিশ অফিসারের সাথে কথা বলতে যায়। আদৌ হৃদার নামে কোনো মিসিং রিপোর্ট আছে নাকি? তবে সেসব কিছুই না পেয়ে একটু হতাশই হয়। তার টিমের বাকি সদস্যরা সারোয়ারকে একটা মেয়ের জন্য টেনশন করতে দেখে অবাক হয়। এদের মধ্যে একজন সদস্য রুবেল এগিয়ে এসে সারোয়ারকে জিজ্ঞাসা করে, স্যার, সেনের মেয়েটাকে না মানে আপনি নিজে এগিয়ে এসে খোঁজ নিচ্ছেন যে? সারোয়ার কি উত্তর দিবে বুঝতে না পেরে শুধু জানায়, ফ্যামিলি রিলেটিভ। এখানে এসেছে জানতাম না, তাই হঠাৎ দেখে অবাক হলাম। স্যার, মেয়েটা কি বাকি মেয়েদের সাথে ছিল না? মানে তাকেও কি পাচারের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কি? তাহলে তো মেয়েটাও সম্পূর্ণ চেক আপ লাগবে। আগের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে পারো, বাকিটা ওর মুখ থেকেই শোনা যাবে। আপাতত সারোয়ার ডিউটির সময় নেই, তাই সে ক্যাজুয়ালি পরিস্থিতি হ্যান্ডেল করছে। নয়তো ডিউটির সময় থাকলে তাকে হৃদাকে বাকিদের মতোই পুলিশের হাতে রেখে চলে যেতে হতো। কিছুক্ষণের মাঝে হৃদার জ্ঞান ফিরতে সে আশেপাশে তাকিয়ে অবাক হয়। একটু পর বুঝতে পারে সে পুলিশ স্টেশনে আছে, তার মানে সে এখন নিরাপদ। এখন সহজেই মামার কাছে ফেরত যেতে পারবে সে। আপনি ঠিক আছেন মিস হৃদা? আচমকা কোনো পুরুষ শালী গম্ভীর কণ্ঠে তার নাম নেওয়ায় সে চমকে ওঠে। পেছনে তাকিয়ে সারওয়ানকে আর্মি পোশাকে দেখে চমকে ওঠে। আপনি এখানে? আপনি এখানকার? জি, এখন সব ক্লিয়ার করুন। কি হয়েছিল আপনার সাথে? সব ইনফরমেশন না পাওয়া অবধি আমি যেতে পারছি না। আপনার পরিবারের কাছে হস্তান্তর করতে হবে তো আপনাকে। এই মুহূর্তে হৃদয়ের কাছে সারওয়ারকে সবচেয়ে আপনজন মনে হচ্ছে। যতই হোক পারিবারিক সম্পর্ক আছে তো। সারওয়ার নিশ্চয় তাকে বিপদে পড়তে দিবে না। তাই হৃদা একে একে সব জানায় তাকে। প্রথমে তার পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, তারপর গন্ডগোলের মাঝে পড়ে গিয়ে রাস্তা হারিয়ে ফেলা, অবশেষে তাদের বাড়ির সামনে পড়ে গিয়ে স্টেজ থেকে জ্ঞান হারিয়ে ফেলা। হৃদার ভবিষ্যতে সবকিছুই পুলিশ রেকর্ড করে নেয়, যাতে পরিবারের খোঁজ পেলে তাকে সহজেই হস্তান্তর করা যায়। সারওয়ার বলে, আপনার মামার বাসা কোথায়? জায়গার নাম বলুন। আমি জানি না, এসব কিছুই চিনি না এখানকার। আজই প্রথম বের হয়েছিলাম, আর আজই এমন হলো। সবাই আমায় খুঁজছে নিশ্চয়ই। তবে আপনার মামার খবর পাবো কিভাবে? তিনি কি কাজ করেন? ওনার কর্মক্ষেত্র বা কিছু ঠিকানা দিতে পারবেন? হৃদা অসহায় হয়ে দুদিকে মাথা নাড়ায়। সে এটাও জানে না তার মামা এখানে কি কাজ করে। কখনো জানার প্রয়োজন বোধ করেনি। এত বড় মেয়ে হয়ে এসবের খবর না রাখায় প্রচন্ড লজ্জাবোধ করছে এখন। সারওয়ার যেন এই মুহূর্তে রেগে যায়। এত বড় মেয়ের কাছ থেকে এমন কথা শোনায় সে বিরক্ত হয়েছে। কিছুটা বিরক্ত মাখানো কণ্ঠেই বলে, অন্তত ফোন নম্বরটা তো বলুন, মামা মামি বা বোনের। নাম্বার? হ্যাঁ, আমার ফোন। ফোন কোথায়?
শত ফোনে সেভ করা ছিল, তোমার নতুন সিম নাম্বার মুখস্থ নেই তো আমার। তো বাবা মায়ের নাম্বার দিন, তাদের জানে অন্তত। না প্লিজ, অন্য কিছু করুন, ওরা টেনশন করবে, নয়তো অন্যভাবে সামলান না প্লিজ মেজর সাহেব। একটু আগেই এক বড় সড় ধমক খেয়ে হৃদা মাথা নিচু করে বসে আছে। পুলিশ স্টেশন ভর্তি মানুষ, সবার মাঝে তার মতো বড় একটা মেয়েকে ধমক খেতে হলো, তাও কিনা একজন স্বল্প পরিচিত আর্মি অফিসারের কাছ থেকে। তবে সেও কম না, ধমক খেয়েও বাবা মায়ের নাম্বার বলেনি সে। তাই বাধ্য হয়ে সারওয়ার নিজের মাকে ফোন দিয়েছে। মায়ের কাছে নিশ্চয়ই হৃদার মায়ের নাম্বার থাকবে। সুরাইয়া বেগম ফোন ধরতেই সারওয়ার সংক্ষেপে সব ওনাকে জানায়। সব শুনে তিনি বলেন, শোন বাবা, হাইপার হোস না, মেয়েটাকে একটু জায়গা পর্যন্ত পৌঁছে পরে যাস। আমি এখনই নৌসিনের নাম্বার দিচ্ছি তোকে, তুই ওর সাথেই কথা বলে নে। সারওয়ার মায়ের সাথে কথা বলে মাথা ঠান্ডা করে নেয়। নয়তো মেজাজটা এত খারাপ হচ্ছিল, যেখানে একজন অফিসার মানুষ হিসেবে সবাই তাকে মান্য করে চলছে, সেখানে এই চুনোপুটি তাকে পাত্তাই দিচ্ছে না। এত সহজ পেয়ে বসলো তাকে। একই সাইজ না করা পর্যন্ত সারওয়ারের শান্তি হবে না। ফোনে মেসেজের শব্দ আসতে হৃদা তড়াক করে মাথা তুলে তাকায়, বুঝে ফেলে তার মায়ের নাম্বার এই আর্মি বান্ধবটাই কাছে পৌঁছে গেছে। এখানে তো বেঁচে গেল সে, তবে বাসায় গিয়ে আর রক্ষা নেই তার। মা এবার তাকে হামানদিস্তায় ফেলে ভর্তা করবে। তার এমন বোকামো কাণ্ড কারখানার জন্য হৃদা নিজেও মাঝে মাঝে নিজেকে বুঝতে পারে না, এত বোকা একটা মানুষ হয় কিভাবে। সে সর্বদাই উল্টাপাল্টা কাজ আগে করে ফেলবে, তারপর সেই ভুলটার কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে। আগে কেন সঠিকটা মাথায় আসে না। তার ভাবনার মাঝে খেয়াল করে শাওয়ার ইতিমধ্যে মায়ের সাথে কথা বলে তার মামার নাম্বার নিয়ে ফেলেছে। এখন বোধহয় মামাকে ফোন দিচ্ছে। হৃদা আশেপাশে তাকিয়ে কাচুমাচু করে বসে আছে। থানায় থাকা মানুষদের লক্ষ্য করে সে ইশারা করে রুবেলকে বলে তার জ্যাকেটটা হৃদার দিকে দিতে। রুবেল স্যারের কথা মতো জ্যাকেটটা নিয়ে পেছন দিকে থেকে হৃদার গায়ে দিয়ে দেয়। রুবেলকে এত আন্তরিক হতে দেখে হৃদা তার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, ধন্যবাদ স্যার। রুবেল অস্বস্তিতে পড়ে যায়। সিনিয়র অফিসারের সামনে তার মতো জুনিয়র কাউকে স্যার সম্বোধন করলো মেয়েটা। সে হৃদার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যায়। হৃদা খুশি হয়ে জ্যাকেটটা নিজের গায়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়। সেলিম সাহেবকে বারবার ফোন দেয়া হলেও তিনি ধরছিলেন না। এতে সারওয়ারের বিরক্তির মাত্রা আরো বেড়ে যায়। অবশেষে 5 বারের মাথায় ফোন রিসিভ হয়। সারওয়ার গম্ভীর কণ্ঠে সালাম দিলে অপর দিক থেকে একটা মেয়ে কণ্ঠে সালামের উত্তর দেয়। তাই সারওয়ার গম্ভীর কণ্ঠেই বলে, সেলিম সাহেবের কাছে ফোনটা দিন, ওনার সাথে জরুরি কথা আছে। তুবা ফোন নিয়ে মামার কাছে দেয়। মামা ব্যস্ত থাকায় তাকে ফোন রিসিভ করতে বলেছিল। সেলিম সাহেব হ্যালো বলতেই সারওয়ার জানায়, আপনার ভাগ্নি মিস মাহাজবরিদাকে পাওয়া গেছে। ওনাকে আপাতত পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এসে ভাগ্নিকে নিয়ে যান। রিদাকে পেয়েছেন? কোথায় ছিল? আপনি আসুন আগে, তারপর সব জেনে মেয়েকে নিয়ে যান। সারওয়ার স্টেশনের ঠিকানা দিতেই সেলিম সাহেব দেখেন বেশ দূরের স্টেশন এটা। ইতিমধ্যে বেশ রাত হয়ে গিয়েছে। পাহাড়ি এলাকায় এত রাতে বের হওয়া সম্ভব না। তবুও তিনি হৃদার জন্য এখনই বেরিয়ে পড়তেন। তবে রাজনটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘোরাঘুরি শেষে হঠাৎই বমি করতে করতে বাচ্চাটার অবস্থা কাহিল। এই অবস্থায় বাচ্চাটা বাবাকে ছাড়তেই চাচ্ছে না। তার উপর এই রাতে দুটো মেয়ে মানুষকে একাকী বাসায় রেখে আসাটাও ভালো হবে না। তাই সেলিম সাহেব অনেক চিন্তা করে সারওয়ারের সাথে অনেকক্ষণ কথা বলে। সারওয়ারের পরিচয় পাবার পর সরাসরি বোনের সাথেও কথা বলে। সারওয়ারকে বিশ্বস্ত হিসেবে পেয়ে সেলিম সাহেব সরাসরি আবদার করে বসেন। নিজের বাসার পরিস্থিতি সারওয়ারকে জানানোর পরে বলেন, বাবা, তুমি তো সব শুনলে। মানে এই মেয়েটাকে তোমার সাথে নিয়ে রাখতে পারবে? জানি এভাবে মেয়েটাকে এভাবে পাঠানো ঠিক হচ্ছে না, একমাত্র তোমাকে বিশ্বস্ত হয়ে পাঠাতে চাইছি। আশা করি সেনা ক্যাম্পে আমাদের মেয়েটাকে তুমি সাবধানেই রাখবে। আমার সাথেও
আপার সাথেও আমার কথা হয়েছে, তুমি চাইলে আরেকবার আপা ভাইজানের সাথে কথা বলে নিতে পারো। একটু যদি এই তো আরো বড় বিপদে পড়লো সে। ফ্যামিলির কোয়ার্টারে নিয়েছে বলেই কি যাকে তাকে ফ্যামিলি পরিচয় রাখতে পারবে নাকি? এটা এমন একটা প্রফেশন, একটু এদিক ওদিক হলেই মহা ঝামেলা হয়ে যাবে। ভেবেছিল পরিবারের মানুষরা বেশ সচেতন হবে, অথচ এরা তো সম্পূর্ণ অগত্যতার পরিচয় দিল। তার মতো একজন পুরুষ মানুষের কাছে একটা মেয়েকে রাখতে অনুরোধ করলো কিভাবে? সারোয়ার একবার ভাবছিল এই পুলিশ স্টেশনের মেয়েটাকে ফেলে যেতে, তারপর কি হবে তার দেখার বিষয় না, কিন্তু এখন রেখে গেলে পরে কিছু হয়ে গেলে সে বিপদে পড়বে। সারোয়ার পুনরায় তার মাকে ফোন দেয়। সব শুনে তিনিও হৃদাকে তার সাথে নেওয়ার পরামর্শ দেয়, কারণ মেয়েটাকে এভাবে রেখে যাওয়া নিরাপদ না। তবে তিনি তার ছেলেকে চিনেন, সারোয়ার নিশ্চয় মেয়েটার কোনো ক্ষতি করবে না। সব শেষে সারোয়ার পুলিশ অফিসারের সাথে কথা বলে। এসবের মাঝে মামার নাম্বার থেকে পুনরায় ফোন আসে। তুবা কল করেছে, হৃদার সাথে একটু কথা বলবে। সারোয়ার দীর্ঘশ্বাস ফেলে হৃদার দিকে ফোন এগিয়ে দেয়। আপু, তুই ঠিক আছিস? এমন করিস কেন? তুই একটু ভালোভাবে থাকতে পারিস না? একটা থাপ্পড় দিব তোকে, বেয়াদব মেয়ে। কথা কি ছিল? তোকে আমার সাথে থাকতে বলিনি আমি? আমাকে রেখে চলে গিয়েছিলি কেন? হ্যাঁ, বোনের দরকার নেই আর, তাই ফেলে চলে গেলি তুই? আসবো না আর আমি তোর কাছে, এখানেই থেকে যাব। পরে থাকিস একা একা। এইভাবে কিছুক্ষণ বোনের ওপর রাগ ছেড়ে হৃদা শান্ত হয়। তুবা এর মাঝে একটা কথাও বলেনি, জানে তার বোন এমন ফালতু বকবক করে রাগ না কমা পর্যন্ত থামবে না। শেষে হৃদা একটু শান্ত হয়ে বলে, যাই হোক, আসছি আমি, পরে তোকে দেখে নিব। একটু ফিসফিসিয়ে বলে, জানিস এখানে কে আছে? ওই সাদা আর্মি বান্ধবটা, সেই বাঁচালো আমায়। হিরোদের মতো বাঁচিয়ে এখন ভিলেনদের মতো ব্যবহার করছে, খারাপ লোক একটা। তুবা তার কথাকে পাত্তা না দিয়ে বলে, আপু, সাবধানে থাকিস। ভোরেই মামা চলে আসবে তোকে আনতে, ভয় পাস না। বাসে গিয়ে আমাকে ফোন দিস, পারলে সারা রাত তোর সাথে ফোনে কানেক্ট থাকবো আমি, টেনশন করিস না। তুবার বাকি কথা আর হৃদার কান দিয়ে ঢুকে না। একটা কথাই তার মাথায় গেঁথে গেছে, মামা সকালে এসে তাকে নিয়ে যাবে, তাহলে এখন সে থাকবে কোথায়? এখানে একাকী? এমন সময় তার সামনে একটা বড় সড়ো হাতের আগমন হলে হৃদা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এক মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো কেউ মারতে আসছে, পরক্ষণেই তাকিয়ে দেখে সারোয়ার তার ফোন চাচ্ছে। হৃদা ভয়ে ভয়ে ফোন এগিয়ে দেয়। একা থাকার ভয়টা এখন তার মাঝে ঝেঁকে ধরেছে। সারোয়ার পুলিশের সাথে কী সব কথা বলে নেয়, তারপর হৃদার দিকে এগিয়ে এসে বলে, আসুন আমার সাথে। কোথায়? আপাতত ক্যাম্পে চলুন, পরে বাকিটা দেখা যাবে। হৃদা এখন বেশ ভয় পাচ্ছে, ভয়ে কথা বলতেও পারছে না। এতগুলো আর্মি সদস্যের সাথে সে একা একটা মেয়ে, তার ভয়ের কোনো শেষ নেই। এখন সে সারোয়ারকে বলে ওঠে, আপনার ফোনটা একটু দিন না, আমি আম্মুর সাথে কথা বলবো প্লিজ। সারোয়ার কোনো বাক্য ব্যয় না করে ফোনটা এগিয়ে দেয়। হৃদা তাড়াতাড়ি মাকে ফোন করে, বুঝতে পারে মাকে সব জানানো হয়েছে। সারোয়ার এখন তাকে ক্যাম্পের গেস্ট সেকশনে রাখবে, সেখানে মহিলা আর্মি থাকবে। তারপর সকালে গিয়ে মামা তাকে নিয়ে আসবে। এখন সব শুনে হৃদা নিশ্চিত হয়। তারপর সারোয়ারকে ফোনটা দিয়ে চুপচাপ তাদের সাথে এগিয়ে যায়। সারোয়ার হৃদাকে গাড়িতে পেছনে বসতে বলে টিম মেম্বারদের বলে, তোমরা একপাশে বসো আর এদিকটায় দূরত্ব রেখে বসো। এমন কথা শুনে হৃদার বেশ ভালো লাগে। সে একটু আশ্বস্ত হয়ে চুপচাপ বসে থাকে। এমনি হলে হয়তো প্রচুর বকবক করত, কিন্তু এখন সে যে পরিস্থিতিতে আছে, সারোয়ারকে রাগানো মানে নিজের বিপদ ডেকে আনা। তার থেকে চুপচাপ থাকাই ভালো। সেনানিবাসে পৌঁছানো পর্যন্ত বেশ সময় লেগেছে। হৃদয়ের মাঝে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, তার চোখে ঘুম ঘুম ভাব রয়ে গিয়েছে। গাড়ি গেটে প্রবেশের সময় হৃদাকে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মেয়ে হিসেবেই পরিচয় দেয়। রাতের জন্য আপাতত তাকে গেস্ট সেকশনে রাখা হবে।
সবকিছু ঠিকঠাক করে সারোয়ার হৃদাকে নিয়ে এগিয়ে যায়। অপারেশনের পরই সে হেড অফিসে খবর পাঠিয়ে দিয়েছিল আপাতত হাজিরা না দিলেও চলবে, টিম মেম্বাররা সব খবর জানিয়ে দিবে। হঠাৎ হৃদা বলে ওঠে, আরে ওনার জ্যাকেটটা তো ওনাকে ফেরত দেয়াই হলো না, না নিয়েই চলে গেল যে। কত ভালো স্যারটা। এটা আমার জ্যাকেট। এক লাইনেই কথা শেষ করে সারোয়ার। হৃদার মুখ অফ হয়ে যায়। ভেবেছিল ওই লোকটা হয়তো তার জ্যাকেট দিয়েছে, কে জানতো এটা এই ধলা বান্দরের জ্যাকেট। নিজের মনেই এসব ভেবে সে মুখ ভেঙচি দেয়। গেস্ট সেকশনে হৃদাকে রাখতে গেলে আরেক বিপদে পড়তে হয়। দেখা যায় আজকে রাতে সেখানে কোনো মহিলা আর্মি কিংবা মহিলা মানুষ নেই, বরং কয়েকজন পুরুষ রয়েছে। এদের মাঝে তো হৃদাকে একা মেয়ে হিসেবে রাখা যাবে না। হৃদার দিকে তাকাতেই হৃদা সারোয়ারের শার্টের হাতার অংশ ধরে অনুনয় করে ফিসফিসিয়ে বলে, প্লিজ মেজর সাহেব, এখানে রাখবেন না, আপনার সাথে নিয়ে চলুন পারলে। তো এখানে রাখবেন না, আমরা সব পুরুষ মানুষ এখানে। সারোয়ার নিজের বুকে আড়াআড়ি হাত গুজে দাঁড়িয়ে বলে, তো আমি কি পুরুষ নই? তাছাড়া আপনার সাথে আমার কোনো ব্লাড রিলেটেড সম্পর্ক নেই, কোন পরিচয় থাকতে দেব? তারপর আমার কাজের ক্ষতি হলে সে দায়ভার কে নেবে? হৃদা বেশি কিছু না ভেবে বলে ফেলে, আমি নিব। আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, বলবেন বিয়ে হয়ে গেছে আমাদের। এখনো অফিসে জানাননি, কিছুদিনের মধ্যেই জানাবেন। প্রুফ দেখানো লাগবে তো তাদের। আমি আছি তো, আপনি শুধু বলবেন, আমি শুধু হ্যাঁ বোধক মাথা নাড়াবো। হঠাৎ সারোয়ার কেমন রহস্যজনক হাসি দিয়ে বলে, আর ইউ শিওর? আপনি কিন্তু নিজে থেকে অফারটা দিয়েছেন, পরে আমাকে দোষারোপ করলে এর ফল ভালো হবে না মিস হৃদা। হৃদা ক্রমাগত মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। সারোয়ার আর কিছু না বলে সোজা সামনের দিকে আগায়। হৃদা তাড়াহুড়ো করে সারোয়ারের সাথে পা মিলায়। যেহেতু এদিকটায় সব ফ্যামিলি কোয়ার্টার, আর তার আর কোনো সমস্যা হয় না। তার উপর বেশ রাত হয়ে গেছে, সবাই যার যার বাসায় আছে। সারোয়ার তার ফ্যামিলি থাকার কথা বলায় কোয়ার্টার পেয়েছে, নয়তো কখনো কোনো সমস্যা হলে মা ভাই বোনকে এনে রাখায় জায়গা পাবে না। এদিকে হৃদা ভাবছে রাতের সময় তো বেশি বাকি নেই, সারোয়ারকে বলে তার ফোনে সারা রাত তুবার সাথে কথা বলবে, তাহলেই তার কোনো সমস্যা নেই। তাছাড়া তার পরিবার তো জানেই সে সারোয়ারের দায়িত্বে আছে, সারোয়ার কিছুই করতে পারবে না তাকে। অন্তত ভালোভাবে থাকার মতো জায়গা তো সে পেল। ফ্ল্যাটে পৌঁছে সারোয়ার হৃদাকে একটা রুম দেখিয়ে দিয়ে পাশের রুমে চলে যায়। একা রুমে হৃদার কেমন গা ছমছম অনুভূতি হয়ে থাকে। তার উপর পাশের রুমেই একজন পুরুষ মানুষ রয়েছে, যাকে কিনা সে কিছুদিন আগেই বিয়েতে রিজেক্ট করেছে। এটা মনে পড়তেই হৃদার আরো ভয় লাগা শুরু হয়। এখন বসে থেকে তার মাথায় যত আজগুবি চিন্তা ভাবনা আসছে। সারোয়ার কিছু করবে না তো আর তার আগেই সারোয়ারের ফোনটা নিজের কাছে রাখতে হবে, কারোর সাথে ফোনে কানেক্ট থাকলে শান্তি লাগবে। এসব ভেবেই সে ধীরে ধীরে পাশের রুমের দিকে এগিয়ে আসে। দরজায় কয়েকবার মৃদু টোকা দিয়ে সোজা রুমে প্রবেশ করে, কারণ ভেতর থেকে কেউ দরজা খুলেনি। সে ভেতরে ঢুকেই বুঝে সারোয়ার ওয়াশরুমে আছে। হৃদা এদিক ওদিক তাকিয়ে সারোয়ারের ফোন খুঁজতে থাকে। সে ফোনটা বিছানার উপর দেখে যেই না ফোনটায় হাত রাখতে যাবে, তখনই ওয়াশরুম থেকে সারোয়ার বেরিয়ে আসে। ভেজা চুলে, শরীরে আটশাট টি শার্টে সারোয়ারকে অন্যরকম লাগছে এখন। হৃদা সব ভুলে কেমন হা হয়ে সেদিকেই তাকিয়ে আছে। সারোয়ার এক ব্রু তুলে হৃদাকে প্রশ্ন করে, চুরি করতে আসলেন বুঝি? তাও পছন্দের মেজর রুমে? হৃদা থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়, মাথা নিচু করে মিনমিন করে বলে, না মানে আপনার ফোনটা। ফোনে কি করবেন? আপনি কি ভয় পাচ্ছেন আমায়? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? ওইসব কিছু না। হঠাৎ সারোয়ার কয়েক পা এগিয়ে আসে তার দিকে। হৃদা ভয় পেয়ে পিছিয়ে যায়। কিছুটা আতঙ্ক ভরা দৃষ্টি নিয়ে তাকাতে সারোয়ার বলে ওঠে, তবে সিংহ তো হতেই পারে। এখন কোথায় পালাবেন মিস হৃদা? সিংহের গুহায় এসে দাঁড়িয়েছেন, এত সহজে আপনাকে ছাড়ি কিভাবে বলেন? চলুন একটু প্রতিশোধের খেলায় মেতে উঠি তবে। হৃদা আতঙ্কে পিছাতে গিয়ে দেয়ালের সাথে আটকে পড়ে ভীত কণ্ঠে বলে ওঠে, আপনি ফান করছেন তাই না মেজর সাহেব?
সারওয়ার হৃদার একপাশে দেয়ালে হাত রেখে বলে, ডু আই লুক লাইক আম কিডিং রাইট নাও? প্লিজ দূরে সরুন, অস্বস্তি হচ্ছে আমার। ওহো হৃদা, এত বোকা কেন তুমি? শত্রুর পাশে এসে আবার শত্রুর কাছে সাহায্য যাচ্ছ? এত তাড়াতাড়ি বলে গেলে আমার সাথে করা অন্যায়ের কথা। আমি তো ভুলিনি তুমি কিভাবে সব দোষ আমার উপর চাপিয়ে দিয়েছিলে, বিনা দোষে দোষী বানালে। আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো হৃদা? হৃদা ভয় পেয়ে দেয়ালের সাথে সেটে রয়েছে। সারওয়ার আড়ালে মুখ টিপে হেসে আগের মতোই বলে ওঠে। হৃদা কাপা কণ্ঠে বলে, কিছু করবেন না। কিন্তু আপনার ভয় পাওয়াটা আমাকে আরো সাহসী করে তুলছে। ভেতরটা বলছে এখনই কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলতে। প্লিজ মেজর সাহেব। মেজর সাহেব, ইন্টারেস্টিং তো। হৃদা শুকনো ঢোক গিলে বলে, আমায় ছেড়ে দিন, আমি আর আসবো না এখানে। সেটা তো বাসে আসার পূর্বেই আপনার সব মনে রেখে আসা উচিত ছিল। এখন আবার এটা বলবেন না আপনাকে আমি বাসে আসার অফার দিয়েছে, বরং আপনি নিজে এসেছেন এখানে। মেয়ে মানুষ চালাক না হলে দুনিয়ায় টেকা কঠিন। আপনি তো চরম বোকা হৃদা। সারওয়ার অনেকটা কাছে থাকায় হৃদা অনেক আতঙ্কে রয়েছে। মনে হচ্ছে যখন তখন সারওয়ার কিছু করে বসবে তাকে। তাই ভয় পেয়ে অস্বস্তিতে সে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়েছিল। হঠাৎ কপালে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে হৃদা শিউরে ওঠে। আচমকা চোখ খুলে তাকিয়ে দেখে সারওয়ার তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। কপালে তার ফোনের ছোঁয়া দিচ্ছে, ফলে ফোনের ঠান্ডা স্পর্শ পাচ্ছিল হৃদা। সারওয়ার কখন দূরে গিয়ে দাঁড়িয়েছে হৃদা টের পায়নি। ভয়ে আতঙ্কে থাকায় পারিপার্শ্বিক দিকে তার কোনো খেয়াল ছিল না। যেহেতু সারওয়ারের বাসায় সে ছিল, তাই এখানে একাকী পেয়ে সারওয়ার কিছু করে বসলেও কেউ টের পেত না। এসব ভেবে হৃদা বেশি ভয় পাচ্ছিল। ফোনটা নিন, কার সাথে কন্ট্যাক্টে থাকবেন থাকুন, যতই হোক পুরুষ মানুষ তো আমি, আপনার মতে সো কল্ড চরিত্রহীন। কথাটা বলেই সারওয়ার কেমন একটা হাসি দেয়। হৃদার মনে ওরে প্রথম দেখায় সে সারওয়ারকে এই উপাধিটাই দিয়েছিল। এটা মনে পড়ায় হৃদা আরো ভয় পেয়ে যায়। সে সারওয়ারের ফোনটা নিয়ে শক্ত করে ধরে ধীরে ধীরে দরজার দিকে যেতে থাকে। তখনই সারওয়ার হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিপদে পড়লে বুঝে এভাবেই চোখ খেঁচে বন্ধ করে নিজের অসহায়ত্ব প্রমাণ করেন? এইভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করেন সবার সামনে? প্রথম থেকে ভেবেছিলাম আপনি একজন সাহসী মেয়ে, তাই ব্যক্তিগত আক্রোশ থেকেই হোক বা যে কারণেই হোক নিজের সাহসিকতা দেখিয়েছেন সেদিন। তবে আজ এই মুহূর্তে মনে হচ্ছে আপনার মতো বোকা মেয়ে আমি জীবনে আরেকটাও দেখিনি। এই পর্যায়ে হৃদা বলে ওঠে, আর আপনাকেও আমি ভালো মানুষই ভেবেছিলাম, অথচ বন্ধ করে নিজের আসল রূপের পরিচয় দিয়ে দিলেন আপনি। কি করেছে আপনাকে? আপনাকে ছুঁয়েছে? বাজে কথা বলেছে? কোনটা করেছে? কোনটা করেননি বলেন? বন্ধ করে একটা মেয়েকে আটকে রেখে শাস্তির কথা বলা কোন পর্যায়ে পরে? হ্যাঁ, এটা আপনার জন্য একটা ওয়ার্নিং ছিল। আপনার উচিত হয়নি আমার রুমে বিনা অনুমতিতে এভাবে প্রবেশ করা। অপেক্ষা করা উচিত ছিল। ফোনটা নেওয়ার আগে অনুমতির দরকার ছিল। নাকি আপনার সাথে বিয়ে ঠিক হয়েছিল বলে আমাকে নিজের আপন ভাবে শুরু করেছেন? একটু আগেও তো অন্যদের বিবাহিত পরিচয় দেওয়ার কথা বললেন। হৃদা লজ্জায় পড়ে যায়। এক মুহূর্তে মনে হচ্ছে সারওয়ার তাকে জ্ঞান দেওয়া শুরু করেছে। পর মুহূর্তেই মনে হচ্ছে তাকে এসব কথা বলে যথাসাধ্য অপমান করার চেষ্টা করছে। নয়তো বিপদে পড়ে বলা কথাগুলো কেন এভাবে উপস্থাপন করবে সে? আমি বোধহয় সত্যি কথা ধরে ফেলেছি, তাই আপনি চুপ করে আছেন। আপনার মাথা, আমি ওসব কিছুই ভাবিনি। হ্যাঁ, পরিচিত বলে আপনাকে বিশ্বাস করেছি আমি, তাই বলে সেই বিশ্বাসের অপব্যবহার করতে পারেন না আপনি। এখন কিছু করে নি মিশ্রিতা। এমনিতেই আপনার প্রতি আমার রাগের সীমা নেই। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছে। আপনার সাথে দেখা হওয়ার শুরু থেকে আপনি আমায় অপমান করে যাচ্ছেন। তবু আপনার ভাগ্য ভালো, আমি আপনাকে কিছুই বলছি না, আর বলতে বাধ্য করবেন না। রুমে যান, একটু পর ডাকলে এসে ডিনার করে যাবেন। হৃদা কিছু বলতে যাচ্ছিল, তবে সারওয়ারের আকস্মিক গম্ভীর সিরিয়াস কথা শুনে তার মুখের কথা মুখেই রয়ে যায়। মুখ ফুটে আর বলতে পারে না। এমনি যেভাবে শাস্তির ভয় দেখাচ্ছে, তাতে এখান থেকে সরে যাওয়াই ভালো হবে। হৃদা হওয়ার আগে সারওয়ান পুনরায় বলে, ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, আশা করি কারো পার্সোনাল বিষয় না গলাবেন না। হৃদা চলে যেতেই সারওয়ার ফোঁস করে নিঃশ্বাস ফেলে।
হঠাৎই কেন শাস্তির কথাটা কেন তার মাথায় এলো সে বুঝতে পারেনি। তবে কোন মেয়েকে এভাবে ভয় দেখানো তার ব্যক্তিত্বের মাঝে পড়ে নাই। তাই হয়তো হৃদা আজ সহজেই পার পেয়ে গেল, নয়তো তাকে অপমান করার বিপরীতে একটু হলেও শাস্তি হৃদার প্রাপ্য ছিল। হৃদা তাড়াতাড়ি পাশের রুমে গিয়েই দরজা আটকে দেয়। অনেক ভয় পেয়েছে সে। সারোয়ার তাকে ডিনারের কথা বললেও সিদ্ধান্ত নিয়েছে সে যাবে না। এই লোকের সামনে আর যাওয়া সম্ভব না। ফোন হাতে নিতেই লোকের কথা মাথায় এলো। নিজের মাথায় কয়েকটা গাঁট্টা মেরে নিজেকেই বলে, এত বোকা কেন তুই রিদা? উফ, ফোন আনলি অথচ লকটা জেনে আসি না। ধুর। ফোন নেড়ে চেড়ে লোকটা খুলতে না পেরে থম মেরে বসে থাকে। তখন দরজায় টোকা পড়তেই হৃদা ভেতর থেকে কথা বলে, তবু দরজা খোলে না। সারোয়ার অপর পাশ থেকে ফোনের লকটা জানিয়ে দিলে সে স্বস্তি পায়। যাক, এই ধলা বান্দরটা একটু হলেও ভালো আছে। ফোন অন করে সে আগে তুবাকে কল করে। কিছুক্ষণ সময় লাগিয়ে তুবা রিসিভ করতে হৃদা বলে, এই তোর বোনের প্রতি মহব্বত? কতক্ষণ হলো ফোন দিসনি? অচেনা জায়গায় একা রয়েছি, আমার বুঝি ভয় লাগে না? অপর পাশ থেকে ঝিমিয়ে পড়া কণ্ঠে তুবা বলে, আপু, কি করছিস? ঠিক আছিস তুই? ফোনের এমন নেতিয়ে পড়া কণ্ঠ শুনেই হৃদা বুঝে ফেলে তুবার নির্ঘাত জ্বর এসেছে। একমাত্র জ্বর এলেই মেয়েটা এভাবে নেতিয়ে পড়ে। তোর অবস্থা বল। আমার প্রতি এতই ভালোবাসা তোর যে আমাকে হারিয়ে অসুস্থ হয়ে পড়লি? মজা করিস না। তুই কি করছিস? খেয়েছিস কিছু? এখনো না, আমার কথা বাদ দে। ঠিকই আছি আমি, তুই খেয়ে নে আগে, ঔষধ খা। রাজনের কি অবস্থা? মামিকে দে ফোনটা। তুবা ধীর কণ্ঠে মামিকে ডাকে। তুবার অবস্থা তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে। মামির কাছে ফোন দিতেই হৃদা বলে, মামি, তুবাকে একটু খাইয়ে ওষুধ দাও, জ্বর এসেছে ওর, পারলে একটু গরম দুধ দিও। রাজন কেমন আছে? রাজন ঘুমাচ্ছে এখন, কালকে একবার ডাক্তার দেখিয়ে আনবো। আর দেখো, তুবাটা অসুস্থ আর আমাকে একবারও জানালে না। তুমি না বললে তো আমি জানতামই না। আমি এতক্ষণ ছেলেটার কাছে বসেছিলাম। ও এমনই, আজকে একটু কষ্ট করো মামি, কালকে আমি আসলে আর সমস্যা হবে না ওর, আমি দেখে রাখবো ওকে। দূর মেয়ে, কী সব বলো। আমি আছি এখানে। তোমার কি খবর? সব ঠিকঠাক তো? কার নাম্বার এটা? মেজর সাহেবের, ওনার ফোন থেকেই কল দিলাম। আমি এখনো ঠিকই আছি, আর সমস্যা হবে না আশা করি। তাছাড়া সরকারি চাকরি বোঝোই তো, তাদের নিজেরই চাকরি নিয়ে টানটানি পড়বে। সো নো টেনশন মামি। হৃদার কথা শুনে মামি হেসে ফেলেন। তারপর বলেন, তবুও সাবধানে থেকো। কি একটা বিপদ হয়ে গেল। আগে জানলে কখনো তোমাদের নিয়ে বের হতাম না। আহা মামি, ভাগ্যে ছিল এমন, তাই হয়েছে। তুমি এসব ভেবো না তো, একটু তুবাটার দিকেও খেয়াল রেখো। ঔষধ খেলেই ওর জ্বর নেমে আসবে, পরে আর সমস্যা নেই। সারা রাত ঘুমাবে, তারপর আর দেখবে না, দেখতে হবে না। মামির সাথে টুকটাক কথা বলে হৃদা ফোন রেখে দেয়। অপরদিকে মামি হৃদার এই রূপ দেখে অবাক হন। তিনি প্রথম প্রথম যখন হৃদাকে দেখেছেন নিতান্তই একটা বড় বাচ্চা মনে হয়েছে তাকে। অন্যরা যাকে বলে ন্যাকামো, সেটাই নিজ পরিবারের কাছে বাচ্চামো লাগে। আর সেই মেয়েটার মাঝেই এমন দায়িত্বশীলের মতো কথা শুনে তিনি একটু অবাকই হয়েছেন। যেই বোনের সাথে সারাক্ষণ মারামারি লেগে থাকে সেই বোনের জন্য তার যত্নেরও অভাব নেই। হয়তো পরিস্থিতি মানুষের মাঝে এক এক সময় এক এক রূপে সৃষ্টি করে। হৃদা শুয়ে থাকতে থাকতে কিছুটা ঘুমিয়ে গিয়েছিল। তখনই হঠাৎ দরজায় টোকা শুনে সে ধরফড়িয়ে উঠে বসে। দরজার বাহির থেকে সারোয়ারের কণ্ঠ শোনা যায়। মিস হৃদা, আপনি ঠিক আছেন? দরজা খোলেন। হৃদা চমকে উঠে ভেতর থেকেই বলে, কেন? দরজা খুলবো কেন? ঠিক আছেন তবে ডিনার করতে আসুন। খাবো না আমি, আপনি চলে যান। বাড়াবাড়ি আমার পছন্দ না। আপনি এখন আমার দায়িত্বে আছেন। তাড়াতাড়ি এসে ডিনার সেরে পরে গিয়ে বসে থাকুন, আর ডিস্টার্ব করবো না পরে। পরে আর সারোয়ারের কণ্ঠ শোনা যায় না। হৃদয় একবার যাবে না ভাবে, তবে পেটের সাথে তার আর বিরোধিতা করতে পারে না। বেশ ক্ষুধা লেগেছে তার, তাই বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে আসে।
অল্প একটু ডাইনিং প্লেসে ছোট খাটো টেবিল রাখা, সেখানে কিছু খাবার সাজিয়ে রাখা। হৃদা বসতে গিয়েও ইতস্তত করছে, কারণ এখানে সারোয়ার নেই, সম্ভবত রুমে গিয়েছে। সারোয়ার বেরিয়ে হৃদাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বসুন, নিচে থেকে নিয়েই খাওয়া স্টার্ট করেন, আমি আসছি। কথা শেষ করে সারোয়ার পুনরায় রুমে চলে যায়। হৃদা ইতস্তত করেই বসে পড়ে। প্লেটে নিজের জন্য খাবার বেড়ে অপর প্লেটে সারোয়ারের জন্য ভাত বেড়ে রাখে। মানবতার খাতিরে কাজটা করেছে সে। নিজের খাবার মাখিয়ে যেই না মুখে তুলেছে, তখনই পেছন থেকে সারোয়ার বলে ওঠে, এখন কি ওয়াইফের মতো ব্যবহার শুরু করে দিলেন নাকি? আমার জন্যই খাবার বেরো রাখলেন যে? মুখে থাকে খাবার হৃদার নাকে মুখে উঠে যায়। আচমকা এমন কথা আসবে সে ভাবতে পারেনি। সারোয়ার কৃতজ্ঞতা বোধ থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয়নি। হৃদা নিজেই নিজেকে সামলে নেয়। সারোয়ার নিঃশব্দে অপর চেয়ারে এসে বসে। হৃদা কোনো উত্তর না দিয়ে চোরের মতো আর চোখে তাকিয়ে চুপচাপ খেতে বসে। হঠাৎ দেখে সারোয়ারের বাম হাতে এক আঙ্গুলে ওয়ান টাইম ব্যান্ডেজ করা। হৃদা বলে ওঠে, আপনার হাত কাটলো কি করে? রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন আপনি? অসাবধানতা একটু কেটেছে, ব্যাপার না এটা। যেটা পারেন না সেটা কেন করতে গেলেন? তো কে করে দিবে আমায় মিস? একা থাকি আমি, নিজেকেই করতে হয় সব। কোনো বউও তো নেই যে রেঁধে খাওয়াবে। তো বিয়ে কেন করছেন না? সেটাই তো করতে গিয়েছিলাম, পাত্রীশালীর রিজন দেখিয়ে রিজেক্ট করে দিল। হৃদার মুখ অফ হয়ে যায়। তাকে যে সূক্ষ্মভাবে অপমান করা হচ্ছে সেটা সে ঢের বুঝতে পেরেছে। তাই আর অপমানিত না হয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে। সারোয়ারও আর কোনো কথা বলে না। খাবার শেষে হৃদা চলে যেতে নিলে সারোয়ার বলে ওঠে, কারো বিষয়ে আড়ালে কিছু বলতে নিলে আই থিঙ্ক ধীর কণ্ঠে বলতে হয়। বাট ইউর ভয়েস ইজ সো লাউড। কে যেন বলেছিলে আমি কিছু করলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, কিন্তু এখানে আসার আগেই বলেছিলেন কে কিছু বললে যেন আমরা বিবাহিত কথাটা বলি। সো কিছু করাটা নিশ্চয় লিগ্যাল হবে, চাকরি নিয়েও টানাটানি পড়বে না। হৃদা হতভম্ব হয়ে থাকে। তার কথা সত্যি এত জোরালো শোনায়। হঠাৎ খেয়াল করে সারোয়ার তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখা মাত্রই হৃদা এক দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। আজকের রাতটা এত দীর্ঘ কেন, শেষ হতেই চাচ্ছে না। অপরদিকে হৃদার দৌড় দেখে সারোয়ার হেসে ফেলে। কেন যেন মেয়েটাকে ভয় পেতে দেখে তার শান্তি লাগছে। মনে যাচ্ছে নিজের সাথে রেখে সর্বদা আটকে রাখতে পারলে আরো বেশি শান্তি লাগতো। তবে তা তো সম্ভব নয়। সেই সম্ভাবনা অনেক আগে ফুরিয়ে গিয়েছে। এখন স্লেভ কর্তব্যটুকু পালনের পর দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে। সকাল সকাল ফোনের আওয়াজে হৃদার ঘুম ভাঙে। অপরিচিত স্থানে হৃদার কেমন গা ছমছম করছিল, তাই ভয়ে ঘুম আসছিল না। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল। ফোনের আওয়াজে ঘুম ভাঙে তার। ফোন রিসিভ করতেই মামা জানায় তিনি চলে এসেছেন কাছাকাছি। হৃদা যাতে সারোয়ারের সাথে গেটের কাছে চলে আসে। হৃদা দরজা খুলে বেরিয়ে দেখে সারোয়ার আগেই উঠে পড়েছে। টেবিলে হালকা নাস্তার ব্যবস্থা করা। হৃদা অবাক হয়। এত সকালে নাস্তা তৈরি দেখে সারোয়ার তাকে দেখে বলে, আপনার মামা বোধ হয় তাড়াতাড়ি চলে আসবে, আমি এখনই আপনাকে ডাকতাম। নাস্তাটা করে নিন, যতটুকু পেরেছে করেছে। আশা করছি এটা নিয়েও বাসায় গিয়ে কোনো অভিযোগ করবেন না। এবার হৃদার একটু খারাপই লাগে, নিজের জন্য না সারোয়ারের জন্য। লোকটাকে নিয়ে সে অনেক খারাপ কথা বলেছে বাসায়, উল্টোপাল্টা অভিযোগ দিয়ে বিয়েটা ভেঙেছে, অথচ লোকটা তেমন একদমই নয়। নিজের প্রতি অভিযোগ নিয়ে হৃদা মুখ কালো করে নাস্তা সেরে নেয়। সারোয়ার রুমে গিয়ে ফর্মাল ড্রেস আপ সেরে বেরিয়ে আসে। হৃদার নাস্তা শেষে সারোয়ার তাকে নিয়ে বেরিয়ে পড়ে। ভোর সকাল হওয়ায় কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। হৃদাকে একটু কুকড়ে যেতে দেখে সারোয়ার নিজের একটা জ্যাকেট দিয়েছিল। এর মাঝে হৃদা আর একটু উটু শব্দটিও করেনি। সারোয়ার মেন গেটে কি সব কথা বলে, তারপর হৃদাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মাঝেই মামা এসে উপস্থিত হয়। বাসায় দুটো অসুস্থ মানুষ রয়েছে, তাই একটু দাঁড়ানোর সুযোগ নেই। তবুও তিনি সারোয়ারের সাথে একটু পরিচিত হয়ে নেন। তাদের মেয়েটাকে সেফলি রাখায় অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারোয়ারও বেশ হাসি মুখে মামার সাথে কথা বলে। হৃদা তখন একপাশে দাঁড়িয়ে
সারোয়ারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এই প্রথম যেন সে দেখলো লোকটা সত্যি অনেক সুন্দর। পুরুষালী মুখটাতে এক চোখের নিচে ছোট্ট কালো তিল তার নজরে পড়ে। সেই তিলটাই যেন লোকটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। স্বাভাবিক রঙের ঠোঁট দুটো দেখে মনে হলো লোকটা হয়তো ধূমপান করে না। হৃদয়ের মনে হলো চুলের আর্মি কাটের জন্যই হয়তো লোকটাকে বেশি সুন্দর লাগছে। হৃদয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সারোয়ার ব্রু নাচায়। এতে হৃদয়ের ধ্যান ভঙ্গ হয়, সাথে একটু লজ্জাও পেয়েছে এভাবে হা করে লোকটার দিকে তাকিয়ে থাকার জন্য। মামা যাওয়ার তাড়া দিতই হৃদা গায়ের জ্যাকেটটা খুলে সারোয়ারের দিকে এগিয়ে যায়। আপনার জ্যাকেটটা রেখে দিন সাথে, গাড়িতে ঠান্ডা লাগবে প্রচুর। ফেরত দিব কিভাবে? সিম্পল ব্যাপার, যেহেতু পারিবারিক একটা সম্পর্ক আছে, আশা করি আবারও দেখা হবে আমাদের। চাইলে স্মৃতি হিসেবে রাখতেও পারেন। আপনার মতে এই সোকল্ড অসভ্য চরিত্রহীন লোকটার এক টুকরো স্মৃতি নিজের কাছে রেখে দিতে পারেন। হৃদা মাথা নাড়িয়ে বলে, আমি দুঃখিত সারোয়ার সাহেব, আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, পারলে মাফ করে দিবেন। মেজর সাহেবটা শুনতে ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, ইটস ওকে। আপনার যেমন মনে হয়েছে আমাকে তেমনটা বলেছেন আপনি। বিষয়টা আমার জন্য লজ্জাজনক হলেও আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। নয়তো এখন এখানে এক পিস হয়ে থাকতে পারতেন না নিশ্চয়ই। কথাটা বলেই সারোয়ার একটা মুচকি হাসি দেয়। হৃদা অবাক হয়ে তাকায়। লোকটা তার প্রফেশনাল মুড থেকে বেরিয়ে তার সাথে কেমন ক্যাজুয়ালি বিহেভ করলো। অথচ প্রথমে হৃদা ভেবেছিল লোকটা হয়তো অনেক গম্ভীর কাঠখোট্টা স্বভাবের হবে, তবে তার ভাবনার বাহিরে লোকটার এমন ব্যবহার তাকে মুগ্ধ করেছে। তার আর বেশিক্ষণ আর থাকা সম্ভব হয় না। মামার তাড়া পেয়ে হৃদাকে চলে যেতে হয়। হৃদা চলে যেতেই সারোয়ার নিজের স্বভাবে ফিরে আসে। কর্মজীবনের ব্যস্ততার মাঝে গত রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তাকে পুলকিত করেছে, এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে। এখন এসব কিছুকে ভুলে গিয়ে পুনরায় কর্মজীবনে মনোনিবেশ করতে হবে। এই কর্মক্ষেত্রেই তার প্রধান স্থান, যেখানে সকল অনুভূতির বিসর্জন দিয়ে দেশ সেবায় নিয়োজিত থাকতে হয়। হৃদা বাসায় ফিরতেই দেখে তুবার আবারও সকালে জ্বর এসেছে। রাজন এখন একটু সুস্থ আছে, রাতেই যা একটু বমি করেছিল, সকাল থেকে মোটামুটি ভালো আছে। তবে মধ্য থেকে তুরাটার অবস্থা খারাপ। হৃদা বাসায় এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সারোয়ারের জ্যাকেটটা গুছিয়ে নিজের লাগেজে রেখে দেয়। তারপর মামির রান্না করা খাবার এনে তুবাকে অল্প খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। পরেই তুবার পাশে শুয়ে পড়ে। তুবাও উষ্ণতা পেয়ে হৃদাকে ঝাপটে ধরে শুয়ে থাকে। হৃদা অল্প অল্প করে তুবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর গত রাতের কথাই ভাবতে থাকে। গত রাতে সে সারোয়ারের এক অন্য রূপ দেখতে পেয়েছে। সারোয়ার লোকটা কেমন যেন ভিন্ন চরিত্রের মানুষ। প্রথম দেখায় মনে হয়েছে খুবই শান্তশিষ্ট গভীর জাতের মানুষ হতে পারে, তবে গত রাতেই তাকে মনে হয়েছে চরম অসভ্য জাতের মানুষ। আবার পরক্ষণে মনে হয়েছে খুবই স্কেয়ারি একজন মানুষ। এত রূপের মাঝে সারোয়ারের আসল রূপটি নিয়ে হৃদার সন্দিহান। তবে স্বীকার করতেই হবে সারোয়ারের কেয়ারিং রূপটা হৃদার অনেক পছন্দ হয়েছে। এক মুহূর্তের জন্য সে ভুলেই গিয়েছিল সে কোন এক আর্মি অফিসারের বাসায় ছিল। সম্পূর্ণ সময় মনে হয়েছে সাধারণ কোনো এক পুরুষের বাসায় সে অবস্থান করেছে। এমন সময় তুবার ফোনের আওয়াজে হৃদার টনক নড়ে। বিছানা হাতড়ে তুবার ফোন নিয়ে দেখে মা ফোন করেছে। হৃদা রিসিভ করে সালাম দিতেই তিনি বলেন, তুই ঠিক আছিস হৃদা? কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, একদম ঠিক আছি আমি। নওশিন বেগম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, সারোয়ারের ছেলেটার কথা শুনে একটু শান্তি পেয়েছিলাম। জানতাম ছেলেটা তোকে সর্বোচ্চ সাবধানে রাখবে। হৃদা বিড়বিড়িয়ে বলতে থাকে, হ্যাঁ, সাবধানে রেখেছে তো। অন্যদের থেকে সাবধানে রেখে নিজেই ফ্লার্ট করেছে আমার সাথে। হার্ট কলিজা সব একাকার করে দিয়েছে আমার। ফ্যানের ওপাশ থেকে নওশিন বেগম বলেন, কি এত বিড়বিড় করছিস? কিছু না আম্মু, তুমি বলতে থাকো, আমি শুনছি তো। আমি আর কি বলবো, আমার তো ভাবতেই কষ্ট হচ্ছে। এমন একজন ছেলেকে মেয়ের জামা হিসেবে পেতে ব্যর্থ হলাম আমি।
উফ আম্মু, আবার শুরু করলে এইসব। আগে তোমার ছোট মেয়ের কথা ভাবো, জ্বর বাঁধিয়ে বসেছে মেয়েটা। হায় আল্লাহ, তোরা দুটো মেয়ে আমায় জ্বালিয়ে মারতে বসেছিস নাকি? আমি কি করলাম? আমার হারিয়ে যাওয়াটা তো অনাকাঙ্ক্ষিত ছিল। এটা তোমার ছোট মেয়েটা ইচ্ছাকৃত জ্বর বাঁধিয়েছে তো। অশুভ কেউ ইচ্ছাকৃত বাদায়? তুই আসছিস কখন? ওকে ওষুধ খাইয়েছিস? আসলাম ঘন্টাখানিক আগেই। ঔষধ দিয়েছে, এখনই জ্বর কমে যাবে, শরীর ঘেমে যাচ্ছে। আচ্ছা, সাবধানে থাকিস তোরা। আর তোবার জ্বর কমলে ফোন করে জানাস। আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলে রিদা ফোন কেটে দেয়। তারপর তুবার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঘেমে যাচ্ছে। জ্বর জ্বর ছেড়ে দিচ্ছে বোধ হয়। তুবার জ্বরের স্টাইল তার জানা আছে। মেয়েটা একমাত্র জ্বরে পড়লেই একদম কাহিল হয়ে যায়। টানা 2-1 দিন বিছানায় পড়েই থাকবে, তারপর সুস্থ হবে। রিদা এমনি এখন বিছানায় শুয়েছিল, কোনো কাজকর্ম নেই, তাই ভালো লাগছে না। নিজে হারিয়ে ফোনটাও হারিয়ে আসলো। একমাত্র ফোন তার, কত কি গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেখানে। এখন ফোন হারিয়ে মনটা খারাপ হয়ে আছে তার। আবার ফোন দেখা ছাড়া শান্তিও পাচ্ছে না, তাই তুবার ফোন নিয়েই নিজের আইডিতে লগ ইন করে স্ক্রল করতে থাকে। হঠাৎই সার্ভারের কথা মাথায় আসতেই সে আইডি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সার্ভারের আইডি খুঁজে পায় না। একটা আইডির নাম সার্ভারের নামের সাথে মিলেছে, তবে প্রোফাইলে কোনো ছবি নেই, তাই নিশ্চিন্ত হতে পারছে না এটা আদৌ আসল আইডি নাকি। কি ভেবে এই আইডিতে মেসেজ রিকোয়েস্ট দিয়ে দেয়। এই যদি আসল সার্ভার হয়ে থাকে তবে তাকে চিনতে পারবে না, কারণ রিদার আইডিতে সে তার আসল নাম ব্যবহার করেনি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে নাম সিলেক্ট করেছে সে। আর সার্ভার তো তাকে রিদা নামেই চিনে, তাই এই আইডি যে তারই সেটা হয়তো বুঝবে না। মেসেজ দিয়ে রিদা ভাবে রিপ্লাই আসবে না, তাই বেশি না ভেবেই আইডি থেকে লগ আউট করে ফেলে। তারপর ক্লান্ত থাকায় আর রাতে ঘুম না হওয়ায় এখানে তুবার সাথে ঘুমিয়ে যায়। রিদা আসতেই মামি তাকে সকালের খাবার খেতে বলেছিল, তবে রিদা নাস্তা করে এসেছে বলে আর খায়নি। এখন মামি এসে পুনরায় তাকে ডাকতে নিলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। সেলিম সাহেবও ইতিমধ্যে এই অফিসে চলে গিয়েছেন। যত যাই হোক, চাকরি তো মিস দেয়া যাবে না। কলেজের পেছনের ফুল বাগানে দুটো ছেলে মেয়েকে পা টিপে টিপে প্রবেশ করতে দেখা যায়। তাদের মধ্যে মেয়েটি সামনের ছেলেটিকে ক্রমাগত ঠেলছে সামনে যাওয়ার জন্য, তবে ছেলেটি সিসি ক্যামেরার ভয়ে সামনে এগোতে ভয় পাচ্ছে। মেয়েটি রেগে তাই ছেলেটিকে পেছনে এক সজোরে ধাক্কা দিয়ে তাকে বাগানের ভেতরে ফেলে দেয়। এতে রেগে গিয়ে হিস হিসিয়ে ইমন বলে ওঠে, ইরিনের বাচ্চা, আমাকে ফাঁসানোর পায়তারা করছিস নাকি? ক্যামেরা নষ্ট হইতে বলত, আমি খবর নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি কাজ তোল। ইরিন না, কেউ দেখে নিলে একটা মায়েরও মাটিতে পড়বে না। তুই তো মেয়ে মানুষ ভাই, আমি তো ছেলে, আমাকে অনেক মারবে। কথা বলি শুধু শুধু সময় নষ্ট করছিস, আমি আছি তো তোর জন্য। তুই কাজ তোল, দেখ ওইটা বেশি তাজা, শিকড় সহ তুলবি, সাবধানে ছিঁড়ে না যাতে। একটা হৃষ্টপুষ্ট মানি প্ল্যান্ট গাছ দেখিয়ে ইরিন ইশারা করে। ইমন আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে গিয়ে মানি প্ল্যান্ট গাছের কিছুটা অংশ শিকড় সহ ছিঁড়ে দেয়। তারপর সেটা ইরিনের হাতে দিয়ে চলে আসতে নিলে ইরিন তার শার্টের কলার ধরে আটকে দেয়। তারপর ইনোসেন্ট মুখ করে বলে, ভাই ওই পাতাবাহার গাছটাকে দেখ, চারা গাছ দিয়েছে, দারোয়ান মামা দেখে নাই বোধ হয়, ওইটাও ছিঁড়ে আন, ওইটা তোর রুমে লাগিয়ে দেবনি। সারামায় আমার লাগবে না, আমি কিনে নিতে পারবো। মাংনা পাইতে টাকা নষ্ট করবি কেন, ওইটাও নিয়ে আয়, আমি আছি তো, যা না ভাই। ইরিন ইমন দুজনেই এবার ইন্টারে উঠেছে, দুজনেই একই কলেজে পড়ে। প্রথম দিন ভর্তি হতে এসেই কলেজের বাগান সেকশনের গাছগুলোর দিকে তার নজর পড়েছিল, তবে সেখানে একটা পোস্টার টানানো ছিল, গাছে কিংবা ফুল হাত দেওয়া নিষেধ। বাগানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই নিষেধাজ্ঞা ইরিনের একদমই পছন্দ হয়নি। সে তো গাছকে ফেলবে না, একটু না হয় ছিঁড়ে নিয়ে নিজের বাসায় লাগিয়ে রাখবে, এভাবে গাছের বংশবৃদ্ধি হবে। এটা তো ভালো কাজ। কলেজের অন্যান্য স্টুডেন্টদের থেকে শুনেছে এখানকার সিসি ক্যামেরা নাকি অনেকদিন ধরে নষ্ট হয়ে আছে, তাহলে তো ধরা পড়ার কোনো ভয়ই নেই।
সেসব ভেবে ইমনকে ধরে এনেছে নিজের কাজ হাসিল করার জন্য। ইমনকে আগে জানায়নি কিছুই। বেচারা ছেলেটা এসে বিপদে পড়ে গেছে। আগে যদি ইডেনের কুটনামি ভাবনা সম্পর্কে জানতে পারতো তবে নিশ্চয়ই সোজা পালাতো। কলেজ ছুটি হওয়ার পরেই তারা এদিকটায় এসেছে, তাই এখানটায় কোনো স্টুডেন্টের ছায়াও নেই। দারোয়ান মামাও গেটের অবস্থান করেছে, তাই ধরা পড়ার চান্স নেই। সেসব ভেবে ইমনকে দিয়ে কাজ হাসিল করে সে খুশি হয়ে যায়। ব্যাগে করে আনা পলিথিনে গাছ দুটো রেখে যেই না সামনে তাকায় তার পা দুটো জমে যায়। তাদের কলেজের আইসিটি শিক্ষক রিদান স্যার দেয়ালে হেলান দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। স্যারকে দেখে ইরিন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তার কণ্ঠ বোধ হয়ে আসে। স্যারের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাকে ভেতর থেকে জমিয়ে দিয়েছে। ইমন গাছ তোলায় তার হাতে মাটি লেগেছিল বলে সে হাত ধুতে গিয়েছিল। হাত ধুয়ে হাতের পানি ছেড়ে সে এগিয়ে আস্তে আস্তে বলে, ওই পেতনি দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেললে। এইটুকু বলতেই সামনে তাকাতেই তার মুখের কথা মুখে আটকে যায়। সামনে দাঁড়ানো রিদান স্যারকে দেখে সে ভয় পেয়ে যায়। এই স্যারের অনেক কীর্তির কথা তার শুরুতে এসে জেনে গেছে, তাই দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়। অপরদিকে রিদান স্যার তাদের দুজনের দিকে তাকিয়ে বলে ওঠেন, নেক্সট ডে দুজনের গার্ডিয়ান নিয়ে অফিস রুমে আসবে। ব্যাস এই এক কথাতেই তিনি তার বক্তব্য শেষ করে চলে যান। স্যার চলে যেতেই ইমন ইরিনের উপর রাগে ফেটে পড়ে। আজ ইরিনের জন্যই সব হয়েছে। সে তো জানতো ইরিনের মাথায় সব সময় বদ মতলব ঘুরে, তাও কেন ইরিনের কথা শুনে সে বিপদের মাথায় নিজে থেকে এগিয়ে আসলো। অপরদিকে ইরিন নিজেও আতঙ্কিত হয়ে আছে। মাকে কিভাবে নিয়ে আসবে? আর বড় ভাইয়া জানলে তো আর রক্ষা নেই, ফোনে এক প্রস্ত শাসন করে ফেলবে। সারাদিনের কাজ শেষে সারোয়ার মাত্র রুমে এসে বসে। গতকালকের অপারেশনটার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে হবে। যাদের ধরে আনা হয়েছিল তারা সহজে মুখ খুলতে চাচ্ছিল না, তবে কিছু উত্তম মাধ্যম প্রহরের পরে জানিয়েছে তাদের শুধু ফোনের নির্দেশ দেওয়া হতো। তাদের মালিককে তারা দেখেও নি, চেনেও না। শুধু সময় মতো টাকা পাওয়ায় তারা নিজেদের কাজ চালিয়ে নিত। সঠিক কোনো তথ্য না পাওয়ায় সারোয়ারদের লাভ হয় না। শুধু জানতে পেরেছে সে দলের নারী পাচারকারীর পাশাপাশি আরও কোনো ইলিগাল কাজ রয়েছে। সেই দলকে অতি তাড়াতাড়ি ধরতে হবে, এই নিয়ে উপর মহল থেকে চাপ রয়েছে। আপাতত সেসব তথ্য পেয়েছে, সে সবই একত্রিত করে সঠিক পথে এগোতে হবে। পর্টারে বিজিবির উপর হামলার ফলে বিষয়টা মারাত্মক হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব এই ইলিগাল সংগঠনকে আইনের আওতায় আনতে হবে। সারোয়ার ফ্রেশ হয়ে এসে বাসায় ফোন করে। মায়ের সাথে ভালো মন্দ কথা বলার পর জানতে পারে তার যমজ ভাই বোনের কীর্তির কথা। সেই নিয়ে মা কিছুক্ষণ রাগারাগি করলেন। ছেলে মেয়ে দুটো ওনাকে শান্তি দিচ্ছে না। তাই সারোয়ার মায়ের সাথে কথা বলার পর ইনিনের সাথে কথা বলে। বোনের থেকে সব শুনে প্রথমেই বকা না দিয়ে কিছুক্ষণ বোঝায়। বোনকে বুঝালেও ভাইকে আবার একটু কথা শোনায়। তারা এখনো না বুঝলে কবে বুঝবে? সারোয়ার তো কাজের জন্য মায়ের সাথে থাকতে পারে না। ওদেরও তো উচিত মাকে সর্বদা টেনশন মুক্ত রাখা। তা না করে তারা আরো সর্বোচ্চ টেনশনে ফেলে রাখে মাকে। পরিবারের কথা বলে তারা আরো সর্বোচ্চ টেনশনে ফেলে রাখে মাকে। পরিবারের কথা বলে সারোয়ার রান্না করতে যায়। সে না ব্যারাকে থাকলেই রান্না বান্না নিয়ে সমস্যা হতো না, তবে হঠাৎ প্রয়োজনে ফ্যামিলি এলে তাদের রাখার জায়গা পেতে হিমশিম খেতে হতো। কারণ এসব ফ্যামিলি কোয়ার্টার তো সব সময় চাইলেই পাওয়া যায় না। তাই সারোয়ার একটু কষ্ট করে হলেও একাই থাকছে। রাতের রান্না শেষে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শোয়। তারপর অভ্যেসবশত ফোন হাতে নিতে আননোন আইডি থেকে একটা মেসেজ শো করে। আইডির নামটি একটু আনকমন, তাই কৌতূহলবশত মেসেজ চেক করতেই তার মুখে হাসি ফুটে ওঠে। রিডিকুলাস রিড নামক আইডিটা থেকে মেসেজ এসেছে। মেজর সাহেবের মনের মণিকোঠায় কি এখনো খালি পড়ে আছে, নাকি সেখানটা কেউ জায়গা করে নিয়েছে? আইডির নামটা দেখে সারোয়ারের অনেক হাসি পায়। সারাদিন পরিশ্রম করে বাসায় এসে যে এমন বিনোদন পাবে সে ভাবতেও পারেনি। মেসেজে রিপ্লাই করার আগে সে কিছুক্ষণ মন খুলে হেসে নেয়। মেয়েটা আসলেই পাগল।
আইডি নাম এমন দেওয়াই ভেবেছে সে চিনতে পারবে না, অথচ মেসেজের আবার মেজর সাহেব বলে সম্বোধন করেছে তাকে। সার্ভার বেশ কিছুক্ষণ পরে রিপ্লাই করে, না, মাকড়সা বাসা বেঁধে নিয়েছে। আপনি চাইলে মাকড়সার সাথে সন্ধি করতে পারেন। তারপর ফোন পাশে রেখেই চোখ বন্ধ করে নেয়। তার জানা নেই হৃদা হঠাৎ এমন মেসেজ করলো কেন। হৃদা মেসেজের ইঙ্গিত অন্যরকম ছিল, তবে এটা তো হওয়ার কথা না। যাকে প্রথম দেখায় ভালোভাবে না চিনে রিজেক্ট করে দিয়েছিল, তাকে তো এক রাত দেখার পরে ভালোবাসার কোনো মানে নেই। তার উপর সারোয়ার তার সাথে কোনো ভালো বিহেভ করেনি, উল্টো ভয় দেখিয়েছে। এই বয়সে এসে টিনেজারদের মতো টিচ করেছে, খারাপ করার ইঙ্গিত দিয়েছে। এত সবের পরে হৃদার করা এই মেসেজ মোটেও যুক্তিসঙ্গত নয়। সকালে তুবার সাথে শুয়ে হৃদা নিজেও ঘুমিয়ে গিয়েছিল, সেই এক ঘুমে। তারপর উঠেছিল দুপুরে, তাও আবার মামি ডাকাডাকিতে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, তাদের খাবারের নাম নেই। হৃদা দুপুরে উঠে তুবাকে তুলে শাওয়ারে পাঠায়। জ্বরের মাঝে গোসল করলে আরো ভালো হয়। গোসল শেষে তারপর তুবাকে খাইয়ে দেয়। বিকালে তুবা মোটামুটি ভালো হয়, জ্বর থাকে না আর। তাই সম্পূর্ণ বিকালটা মামির সাথে বসে তারা দুই বোন অনেক গল্প করেছে। সন্ধ্যায় মামি নাস্তা বানিয়ে দিলে তারা আড্ডা দিতে দিতে নাস্তা করে সারাটা দিন বেশ ভালোভাবেই কাটে। এইসবের ব্যস্ততায় আর ফোনের কথা হৃদার মাথায় থাকে না। রাতের খাবার শেষে তুবা যখন তার ফোন হাতে নেয়, তখন সেটা দেখে হঠাৎই হৃদার তার করা মেসেজের কথা মাথায় আসে। সকালে হুজুকে পড়ে তো মেসেজ দিয়ে ফেলেছিল। মেসেজ কি চেক হয়েছে? সে তখন কি মেসেজ দিয়েছিল সেটাও তো ভুলে গেছে। সারোয়ারের কথা ভাবতে ভাবতে মেসেজ দিয়ে ফেলেছিল, না জানি কি পাঠিয়েছে। এসব ভেবে তাড়াতাড়ি তুবার থেকে ফোন কেড়ে নেয়। এতে তুবার রেগে গিয়ে ফোন কাড়াকাড়ি করতে আসলে হৃদা বলে, ঘুমা তুই তুবা, কাজ আছে আমার ফোনে, একদম কাজে ডিস্টার্ব করবি না। আমার ফোনে তোর কি কাজ? দেখ আমার ফোন। সর, আমি আমার আইডি লগ ইন করছি। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তো ফোন চেক দিতে বাধ্য হবো আমি। দে না, তোর মতো তো আমার ফোনে গোপন কিছু থাকে না। তুবা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়ে। শরীরটা বেশ দুর্বল লাগে, জ্বর কমলেও দুর্বলতা রয়ে গেছে। তাই আজ আর হৃদার সাথে বাড়াবাড়ি করলো না। এই দুই বোনের দিনে অন্তত একবার হলেও ঝগড়া না করে চলে না। হৃদা নিজের আইডিতে লগ ইন করে মেসেজ চেক করতেই দেখে রিপ্লাই এসেছে। তাড়াতাড়ি চেক করে আগে নিজের করা মেসেজ দেখে কপাল চাপড়ায়। এ কি মেসেজ দিল সে? পরবর্তীতে রিপ্লাইটা দেখেই তার চোখ কপালে উঠে যায়। লোকটাকে তাকে চিনতে পেরে এমন রিপ্লাই দিল, নাকি না চিনেই ফ্ল্যাট করতে এসেছে? হৃদা পাল্টে উত্তর দেয়, আমি কোনো সন্ধি করতে পারবো না। মানপরশাকে বলুন জায়গা ছেড়ে দিতে, সেখানটায় আমি একান্ত নিজের জায়গা করে নিতে চাই। মেসেজটা দিয়েই সে ঠোঁট কামড়ে বসে থাকে। বেশ টেনশনে রয়েছে সে। লোকটা কি আদৌ তাকে চিনতে পেরে গেছে? চিনতে পারলে তো তাকে স্যাসরামি ভাববে। ইস, কি বড় ভুলটাই না করলো। হৃদা ভেবেছিল এত রাত হওয়ায় হয়তো ঘুমিয়ে গিয়েছে, তাই বেশি অপেক্ষা না করে সেও শুয়ে পড়তে যায়। তখন হঠাৎই ফোনে মেসেজ আসার শব্দ শুনে হৃদা লাফিয়ে উঠে বসে। এতে বিছানা নড়ে উঠলে তুবা বিরক্তিকর শব্দ করে ওঠে। হৃদা তাড়াতাড়ি তুবার মাথায় হাত বুলিয়ে অস্পষ্ট স্বরে বলে, ঘুমা বাবু, উঠিস না, আমি টেনশনে আছি আর ঝামেলা বাঁধার সাথে বোন, ঘুমা তুই। তুবাকে নড়চড় করতে না দেখে হৃদা স্বস্তি পায়। তুবা কোনোভাবেই হৃদার এই কাহিনীর কথা জানতে পারলে তাকে আর শাস্তি দিবে না। যে ছেলেকে একসময় রিজেক্ট করেছিল তাকেই এমন যেচে পড়ে মেসেজ দিয়া দেখলে তাকে না পচিয়ে ছাড়বে না। এতে করে এই কথা মায়ের কানে যেতেও দেরি হবে না। তাই আপাতত তুবার না জানাটাই ভালো হবে। সারোয়ার পাল্টা মেসেজ করেছে, আমি তো একজন সাধারণ আর্মি অফিসার ছিলাম, কবে কিভাবে ম্যাজিশিয়ান হলাম জানতেই পারলাম না। মানে? এক রাতের মাঝে কি এত ম্যাজিক ঘটলো যে আপনার মনে আমার প্রতি ঘৃণা থেকে ভালোবাসার উৎপত্তি হলো ম্যাম?
ব্যাস হঠাৎ করেই হৃদার মনে হলো তার চারপাশে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। নয়তো এত গরম লাগছে কেন? কান দিয়ে কেমন গরম বাষ্প বের হচ্ছে। গালে হাত দিয়ে বুঝতে পারে তার গাল দুটো গরম হয়ে গেছে। সে কি লজ্জা পাচ্ছে? লোকটা তাকে চিনে ফেলেছে। তাকে চিনতে পেরেই এভাবে টিচ করেছিল। কত বড় অসভ্য লোক একটা। হৃদা কি ভেবে লোকটার সাথে এত সুন্দর করে পীড়িতের গল্প করতে গিয়েছিল ভাবতেই পারছে না। আপনি আমায় চিনতে পেরে গেছেন? এখন পর্যন্ত মেজর সাহেব বলে একজন মানুষই আমার সম্বোধন করেছে। না চেনে উপায় আছে কি? জেনে শুনে ফাজলামো করলেন আমার সাথে? ফাজলামো? আমি তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিয়েছি মাত্র। আপনি বলুন, হঠাৎ আমি এমন প্রশ্ন করার কারণ? ভালোবেসে ফেললেন নাকি আমায়? হৃদা প্রচন্ড লজ্জা পাচ্ছে এখন। সারওয়ার যদি তাকে চিনতে না পারতো তবে বিষয়টা লজ্জাজনক হতো না, কিন্তু এই মুহূর্তে তো লোকটা জেনে শুনে তাকে লজ্জায় ফেলতে চাচ্ছে। হঠাৎই হৃদাকে চমকে দিয়ে সারওয়ার তাকে ফোন করে। ফোনের আওয়াজ যাতে কারো কানে না যায় তাই তাড়াহুড়ো করে ফোন কাটতে গিয়ে উল্টো রিসিভ করে ফেলে। ফোন কানে নিয়ে দুজনেই চুপ থাকে, কেউ কোনো কথা বলে না। অবশেষে সারওয়ারই বলে ওঠে, হৃদা, আপনি কি চাচ্ছেন? আপনাকে আমি বুঝতে পারছি না। আপনি কি আমার সুযোগ দিতে চাচ্ছেন নাকি নিজের সুযোগ নিতে চাচ্ছেন? সারওয়ারের এমন প্রশ্নে হৃদা থতমত খেয়ে যায়। সে কি চায়? হঠাৎ সারওয়ারের প্রতি তার এত আকর্ষণ জমছে, এটা কি শুধুই সারওয়ারের কেয়ারিং মনোভাবের জন্য? হৃদা শান্ত হয়ে মৃদু স্বরে উত্তর দেয়, আমি শুধু আপনাকে ধন্যবাদ দিতে চাচ্ছিলাম। এইভাবে ফ্লার্ট করে ধন্যবাদ দিতে চাওয়া বেশ ইউনিক তো। প্রথমে মেজর সাহেব, তারপর মনের মনে কোঠার জায়গা চাওয়া, ইউনিক না? আপনি কিন্তু আমায় লজ্জায় ফেলতে চাচ্ছেন। আপনি লজ্জা পাচ্ছেন? আমাকে কি মেয়ে মানুষ মনে হয় না? মেয়ে বলেই তো আমায় নিয়ে ছেলেখেলা করার বিপরীতেও আপনাকে কিছু বলছি না। আপনি হৃদা না হয়ে যদি সত্যি সেই রিডিকুলাস হৃদা হতেন তাহলে হয়তো আমার অন্য রূপ দেখতেন। এমনিতেও আপনি আপনার ভিন্ন রূপটাই আমার সামনে প্রকাশ করেছেন। যেমন? আপনাকে প্রথম দেখায় গম্ভীর, কঠোর আর অল্প অশুভ মনে হয়েছিল। আর এখন কেমন মনে হচ্ছে? চূড়ান্ত পর্যায়ের অশুভ লোক মনে হচ্ছে, যে কিনা এখন আমার মতো মেয়ের সাথে ফ্লার্ট করছেন। ফোনের ওপাশ থেকে সারোয়ারের মৃদু হাসির শব্দ শোনা যায়। হৃদা চমকে ওঠে। সারোয়ার হাসছে। লোকটা কি সত্যি এমন চরিত্রের মানুষ নাকি শুধু তার সাথেই এমন ব্যবহার করলো? রাতে বাসায় একা পেয়ে ভয় দেখানো, অসভ্যদের মতো কথা বলা, এইসব একজন সেনা সদস্যের ব্যবহার হতেই পারে না। তারা তো হবে গম্ভীর ধাঁচের, কথা বলার আগে শুধু ধমকাবে, রাগ দেখাবে। কিন্তু সারোয়ার এত কুল মুডে কি থাকে কিভাবে? হৃদা, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। তাছাড়া আপনার সাথে এভাবে সারাক্ষণ কথা বলার সুযোগ আমার নেই। সকালে আমার কাজ আছে, আমায় ঘুমাতে হবে। আর শুনুন, গত রাতের কর্মকাণ্ডের জন্য আমি দুঃখিত। আপনাকে একটু ভয় দেখানো ছাড়া আমার আর কোনো ইন্টেনশন ছিল না। আর আপনি যদি অল্প ভয় পেয়েও থাকেন তাতে আমার সার্থকতা। আপনার জন্য আমার উপদেশ থাকবে, গতকালকের মতো আর অচেনা জায়গায় একাকি যাবেন না। একাকি কারো বাসায় তো একদমই নয়। সবাই তো আর আমার মতো ভালো মানুষ হবে না। আশা করছি এখন পর্যন্ত এটাই আমাদের শেষ কথা হবে। ভবিষ্যতে না হয় আমাদের বিয়েতে একে অপরকে দাওয়াত দিয়ে পুনরায় সাক্ষাৎ করব। রাখছি, তবে ভালো থাকবেন। ওপাশ থেকে ফোন কেটে গেলেও হৃদার আর হুঁশ ফিরে না। সে এখনো সারোয়ারের কথার মাঝেই পড়ে আছে। লোকটা এমন বহুরূপী কেন? অল্প কথার মাঝেই এক একবার এক এক রূপ দেখিয়ে দিল। একবার মনে হচ্ছে তাকে অপমান করছে, কখনো রাগ দেখাচ্ছে, কখনো বা একটু মজা করছে, আবার কখনো তাকে ভালো উপদেশ দিচ্ছে। এসবের কিছুই কি হৃদার মাথায় ঢুকেছে? ওহো, তার তো এই মুহূর্তে মন খারাপ হয়ে আছে। লোকটা শেষ কথা বলার কথা বলল কেন? হয়তো গত রাতটা শুধুমাত্র নিজ দায়িত্ব পালনে হৃদাকে সামলে রেখেছিল, আর সেই দায়িত্ব পালনটুকুই হৃদার অন্তরে প্রভাব ফেলেছে। অল্প সময়ের এই সাক্ষাৎটুকু হৃদাকে গম্ভীরভাবে আটকে দিয়েছে। এখন তারও মনে হচ্ছে সে একজন চমৎকার ভালো মানুষকে হয়তো হারিয়ে ফেললো, কথার জালে ফেলে অনেক আঘাত দিয়ে ফেললো, নিজের স্বার্থ রক্ষার্থে অন্যকে কষ্ট দিয়ে ফেললো। না চাইতেও হৃদার মনটা খারাপ হয়ে যায়। সারোয়ারের ভালো দিকগুলো তার মন থেকে সরছেই না। লোকটাকে যে তাকে ভয় দেখালো গত রাতে, সেটাও যেন ভুল মনে হচ্ছে না।
এখন। কোথায় লোকটা তো তার সাথে অসভ্যতামি করেনি, একটু যা ভয় তো দেখিয়েছে। তারও তো ভুল ছিল, নিজ ইচ্ছাতেই তো একটা পুরুষ মানুষের বাসায় সে একাকী গিয়ে উঠেছিল। তারপরও যে লোকটা নিজেকে সংযত রেখে তাকে কিছুই করেনি, সেটাই তো অনেক। এত সবের পরে লোকটাকে মোটেও খারাপ মনে হচ্ছে না। এখন মায়ের কথাটাই বারবার মনে পড়ছে। হৃদয় নিজ ভুলে একজন ভালো মানুষকে হারালো, এই আফসোস বোধ হয় তার সারা জীবনেও যাবে না। গত 2 দিন ধরে হৃদয় রুমে বসে আছে। মামার বাসায় এসেও মনে হচ্ছে না সে ঘুরতে এসেছে। রুমে তার একদমই মন টিকছে না। তুবাও সুস্থ হয়ে গেছে, পুনরায় তাদের খুনসুটি শুরু হয়েছে। তবে এসব কিছু হৃদয় উপভোগ করতে পারছে না। এর পেছনের একমাত্র কারণ সারওয়ার। সর্বপ্রথম তার মেইন আইডি দিয়ে লোকটাকে উল্টোপাল্টা কথা বলাই ব্লক খেয়েছিল, আর এখন ফেক আইডি দিয়ে একটু পিড়িতে গল্প করাতেও ব্লক খেলো। লোকটা তাকে কি পেয়েছে, কথায় কথায় ব্লক দেয় কেন? এই নিয়ে হৃদয়ের এখন মন খারাপ। একটু আগেও তুবার রাজনকে নিয়ে এসে তাকে খুঁচিয়ে গেছে, তবু হৃদয় কোনো রিয়াকশন দেয়নি। মন মরা হয়ে চুপচাপ বসে থাকে। তুবা কিছু বুঝতে না পেরে বিষয়টা বোঝার জন্য অনেকক্ষণ খুঁচিয়েছে তাকে, তবু হৃদয় কিছুই বলেনি। আজ 2 দিন পরে তাদের মামা সেলিম ইসলাম বন্ধ পেয়েছেন, সরকারি বন্ধ আজ। তাই তিনি সিদ্ধান্ত নেন নিজের সাথে নিয়ে তাদের সাথে ঘুরতে যাবে। একদিন বিপদে পড়ে নিশ্চয়ই শিক্ষা হয়েছে তাদের, তাই বলে আরো শিক্ষা দেওয়ার জন্য তো ঘোরাঘুরি বন্ধ করা ঠিক না। তাই তারা আজ ঘুরতে বের হবে। তুবা খবরটা পেয়ে খুশি হয়ে হৃদাকে জানালে হৃদাও একটু খুশি হয়। ঘরে বসে থেকে ফালতু চিন্তা ভাবনার জন্য মাথা হ্যাং হয়ে যাচ্ছে। একটু খোলা বাতাসে ঘুরে আসলে হয়তো মন হালকা হবে। তাই তারা দুপুরের পর সবাই তৈরি হয়ে যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর স্পট নীলগিরিতে ঘুরতে যাবে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সূর্যাস্ত দেখে তারপর তারা বাসায় ফিরবে। হঠাৎ ঘুরতে যাওয়ার কথা উঠায় হৃদয় স্বাভাবিক হয়। পুনরায় তার মধ্যে চঞ্চলতা দেখা যায়। এই 2 দিন তার মন মরা দেখে মামা মামি ভেবেছিল এখানে এসে বিপদে পড়ায় মেয়েটা বুঝি মন খারাপ। তার উপর বেড়াতে এসেও কোথাও ঘোরাঘুরি হচ্ছে না, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। হৃদা তুবা দুজনেই তৈরি হয়ে যায়। মামা আগেই তৈরি হয়ে ড্রয়িং রুমে বসেছিলেন। মেয়েদেরই তৈরি হতে দেরি হয়েছে, মেয়ে মানুষ বলে কথা। ঘুরতে যাবে, কোনো ড্রেস পরবে সেটা ঠিক করা, ভালোভাবে তৈরি হওয়া, অল্প মেকআপ করা, এসব টুকটাক কাজ করতে গিয়েই তৈরি হয়ে যায়। অপরদিকে মামির দেরি হয়েছে রাজনের জন্য। পিচ্চি ছেলে, তারও কত চয়েস। এই ড্রেস ভালো না, ওটা পরবে না, অন্যটা পরবে, এসব কাহিনী করেই দেরি করে। গত 2 দিন ধরে টানা কাজ করে সারোয়ার আজ একটু সময় পেয়েছে। পাহাড়ি অঞ্চলে চলা অবৈধ কাজকর্মের মেন মাথাটা খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়। পুলিশ, বিজিবি, আর্মি সবাইকে টেক্কা দিয়ে যেভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে, এতে নিশ্চিত তাদের ওপর বড় কারোর হাত অবশ্যই রয়েছে। নয়তো এতটাও সেফলি তারা কাজ করতে পারতো না। এসব নিয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাদের। মূলত এই কাজটা সার্ভারের টিমের উপরেই এসেছে, তাই ব্যস্ততা তাদেরই বেশি। 2 দিন ধরে সকল বিষয়ে খোঁজ খবর নিয়ে একটা সম্ভাব্য ডেট খুঁজে পেয়েছে। সম্ভবত সেই দিনই তারা পুনরায় কোনো পাচারের কাজ করতে পারে। সেই অনুযায়ী সারোয়ারের টিমও প্ল্যান সাজিয়ে নিয়েছে। সবকিছু ঠিকঠাক করে আজ সে একটু সময় পেয়েছে। কোথায় না কি শুনেছে, এখানকার নীলগিরি পাহাড় থেকে নাকি সূর্যোদয়, সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তারা তো আসতে পারছে না। এখন সারোয়ারকে বলছে সে গিয়ে যাতে তাদের ভিডিও কল দেয়, অন্তত ফোনে হলেও সে এই সৌন্দর্য দেখতে চায়। সারোয়ারের মতে এমন ফালতু কাজে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তবে ইরিন মেয়েটা বড্ড দুষ্টু। ভাইয়ের সামনে থাকলে চোরের মতো থাকে, তবে ভাইয়ের সামনে না থাকলে ফোনে যে ভাগিনী রূপ ধারণ করে, তখন সে যা চায় তা করতেই হয়। 2 যমজের মধ্যে ইরিন বেশি দুষ্টু।
ইমন তো ভয় পায় বলে শান্ত থাকে, কারণ সারোয়ার যখনই ছুটিতে যায় পুরনো সকল কিছুর শাস্তি একসাথে দেয়। বোনের গায়ে তো হাত তুলে না, যা ঘূর্ণিঝড় যায় সব ইমন বেচারের উপর দিয়েই যায়। তাই ছেলেটা ভাই না থাকলেও ভদ্র থাকার চেষ্টা করে, তবে ইরিনের জন্য সেটাও সম্ভব হয় না। সেদিনের ঘটনার পর তারা মাকে সাথে নিয়ে গিয়েছিল। যেহেতু ইমন আর ইরিনের চেহারায় তেমন কোনো মিল নেই, তাই প্রথম দেখায় কেউ বুঝতে পারে না তারা যমজ ভাই বোন। রিদান স্যারের ক্ষেত্রেও তাই হয়েছে, তিনিও জানতেন না তারা যমজ, তাই দুজনের হয়ে একই গার্ডিয়ান আসতে দেখে তিনি অবাক হয়েছেন। কলেজ পিরিয়ডের শেষে দুটো ছেলে মেয়েকে একসাথে গার্ডেন এরিয়ার দেখে তিনি একটু অন্য কিছুই ভেবে ফেলেছিলেন, তাই পরিবার ডাকিয়ে তাদের শাস্তি দেওয়ার কথা ভেবেছেন। নয়তো সামান্য কয়টা গাছ তোলায় গার্ডিয়ান ঢাকার কোনো প্রয়োজন ছিল না। সুরাইয়া বেগমকে একা আসতে দেখে ওনার প্রথম কথাটাই ছিল, একজনের গার্ডিয়ান কেন, অপরজনের কোথায়? দোষ যেহেতু দুজনের, তবে সেটা দুই পরিবারেরই জানার অধিকার আছে।